আজকের পাঠ ন্যারেশন চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্সেস। এই ইম্পারেটিভ সেন্টেন্স হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা ফর্ম। এর প্রধান বৈশিষ্ট্য হলো বাক্যের সাবজেক্ট ইউ উহ্য থাকে, আর এটা ওই রিপোর্টেড স্পিচের মধ্যে থাকে ন্যারেশনে, আর বাক্যের শুরুতেই ভার্বের মূল ফর্মটা বসে। আর মাঝে মাঝে সেন্স অনুসারে কাইন্ডলি, প্লিজ এইগুলো বসানো হয়। তারপরে ইনভার্টেড কমার মধ্যে থাকা ইম্পারেটিভ সেন্টেন্সটাই রিপোর্টেড স্পিচ গঠন করে। আদেশ বুঝালে অর্ডার, অনুরোধ বুঝালে রিকোয়েস্ট, উপদেশ বুঝালে অ্যাডভাইস, প্রপোজাল বুঝালে প্রপোজ অথবা সাজেস্ট। এই ভার্বগুলো ওই রিপোর্টিং ভার্বের জায়গায় ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আসছি উদাহরণ সহযোগে বোঝাবার পালা। প্রথমে দেখছি ডিরেক্ট ন্যারেশন আছে, দি মাস্টার সেড টু হি সার্ভেন্ট লিভ দি রুম, ঘর ত্যাগ করো। তাহলে প্রভু ভৃত্যকে বললেন ঘর ত্যাগ করো। ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে দি মাস্টার অর্ডার্ড হি সার্ভেন্ট টু লিভ দি রুম। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হলো, যেমন অ্যাসার্টিভ বাক্যের ন্যারেশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম একটা করে ক্লজ আসছে, সাবঅর্ডিনেট নাউন ক্লজ। এখানে কিন্তু কোনো ক্লজ এলো না, এখানে জাস্ট ওই ইম্পারেটিভ ভার্বের ক্রিয়ার আগে জাস্ট একটা টু বসিয়ে দেওয়া হচ্ছে, ইনফিনিটিভ দিয়ে ইনডিরেক্ট ন্যারেশনটা করা হলো। সব ক্ষেত্রে তাই হবে। এবার দ্বিতীয়টা, মাদার সেড টু মি ডু নট রান ইন দি সান, মা আমাকে বললেন রৌদ্রে দৌড়াদৌড়ি করো না। এটা একটা অ্যাডভাইসের মতো শোনাচ্ছে। মা আমাকে উপদেশ দিচ্ছেন, কি বলছেন না, মাদার অ্যাডভাইসড মি নট টু রান ইন দি সান, মা আমাকে উপদেশ দিলেন রৌদ্রে দৌড়াদৌড়ি না করতে। তাহলে ডু নট থাকলে নট টু করতে হয়, আর নটটা কিন্তু টুর আগে বসাতে হয়। এইরকম সেন্স অনুসারেই পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভাবটা। তৃতীয়টা, দি জেনারেল সেড টু দি সোলজার্স মার্চ অন। জেনারেল মিনস সেনাপতি, সেনাপতি তাঁর সৈন্যদিকে বললেন এগিয়ে চলো। তা এটা সেনাপতি তাঁর অধস্তন সৈন্যদিককে আদেশ দিতে পারেন, তাই এখানে রিপোর্টিং ভার্ব করা হচ্ছে অর্ডার্ড। দি জেনারেল অর্ডার দি সোলজার্স টু মার্চ অন, এগিয়ে যেতে। ঠিক আছে। তারপরেটা হচ্ছে আই সেড টু হিম প্লিজ লেন্ড মি ইয়োর বুক, আমি তাকে বললাম প্লিজ লেন্ড মি ইয়োর বুক, তোমার বইটা দয়া করে আমাকে ধার দাও। একটা অনুরোধ বোঝাচ্ছে, তাই রিপোর্টিং ভার্ব করা হচ্ছে রিকোয়েস্টেড। আই রিকোয়েস্টেড হিম টু লেন্ড হিজ বুক। প্রোনাউনের একটা পরিবর্তন হলো, ইয়োর বুকটা হিজ বুক হয়ে গেল। তারপরে হচ্ছে দি টিচার সেড টু দি বয় ডোন্ট স্পিট অন দি ফ্লোর, মেঝেতে থুথু ফেলো না। এখানে একটু রিপোর্টিং ভার্বটা অন্যভাবে ব্যবহার করা হয়েছে। দি টিচার ফরবেড দি বয় টু স্পিট অন দি ফ্লোর। এখানে ফরবিড থেকে ফরবেড কথাটা হচ্ছে, ফরবেড মানে হচ্ছে নিষেধ করলেন, ফরবিড মানে নিষেধ করা। এটা যেহেতু এটা রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, সেটুর জায়গায় ওই জন্য ফরবেড কথাটা বলা হলো। এই ফরবেডের মধ্যে একটা না লুকিয়ে আছে, তাই এই নট টু স্পিট অন দি ফ্লোর না করে বলা হলো টু স্পিট অন দি ফ্লোর, কারণ এই নটটা ফরবেডের মধ্যে আছে। এবারে আমরা ইম্পারেটিভ বাক্যের
আর একটা রূপ নিয়ে আলোচনা করব। এই ইম্পারেটিভ বাক্যের একেবারে শুরুতে লেট থাকে। এই লেট দিয়ে থাকলে মনে রাখতে হবে যে রিপোর্টেড স্পিচের মধ্যে এই ইম্পারেটিভ বাক্যের বিভিন্ন রূপ থাকে এবং এই ইম্পারেটিভ বাক্যের প্রকারভেদ অনুসারে ন্যারেশনটাও কিন্তু বিভিন্ন হয়। এবার আমরা দেখব লেট থাকলে কি হয়। উদাহরণে আসা যাক। আই সেড টু মাই ফ্রেন্ডস লেট আস গো আউট ফর এ ওয়াক। আমি আমার বন্ধুদিগকে বললাম চলো বেরিয়ে আসা যাক। এই যে লেট আস গো আউট ফর এ ওয়াক, এটা আমরা দেখছি যে এটা রিপোর্টেড স্পিচের মধ্যে আছে। এই লেট আস দ্বারা বোঝাচ্ছে একটা প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে। এবং লেটের পরে আস থাকলেই জানতে হবে এটা একটা প্রপোজাল বোঝায়। তখন আমাদের ওই রিপোর্টিং ভার্ব অর্থাৎ এই সেড টুটাকে প্রপোজড টু বলে বসাতে হবে। তাহলে হচ্ছে কি, আই প্রপোজড টু মাই ফ্রেন্ডস দ্যাট উই শুড গো আউট ফর এ ওয়াক। ঠিক আছে, এবারে দ্বিতীয় বাক্যটা দেখছি। হি সেড টু হিজ কলিগস, সে তার সহকর্মীদিগকে বলল লেট আস ফিনিশ দি ওয়ার্ক, কাজটা শেষ করা যাক। লেটের পরে আস আছে, তাহলে এটা প্রপোজাল বোঝাচ্ছে। তাহলে আমরা যথারীতি তাহলে এই প্রসঙ্গে একটু বলে রাখি, প্রপোজাল বোঝালে হয় আমরা প্রপোজ টু করতে পারি অথবা সাজেস্টেড বলতে পারি। তো এখানে ওই সাজেস্টেডটা বলা হলো। তাহলে হি সাজেস্টেড টু হিজ কলিগস দ্যাট দে শুড ফিনিশ দি ওয়ার্ক। এখানে একটা জিনিস লক্ষণীয়, প্রথমটাতে দেখলাম যে লেট আস থাকলে আই সেড টু মাই ফ্রেন্ডস লেট আস গো আউট ফর এ ওয়াক, এখানে হলো লেট আসের জায়গায় লিখলাম আর উই শুড। আর পরে দেখছি হি সেড টু হিজ কলিগস লেট আস ফিনিশ দি ওয়ার্ক, এখানে লেট আসের পরে লেখা হচ্ছে দে শুড। প্রশ্ন হলো এরকম কেন হয়? মনে রাখতে হবে ওই রিপোর্টিং ভার্ব সেড টুর আগে অথবা পরে, আগে অথবা পরে একটা যদি ফার্স্ট পারসন থাকে তাহলে লিখতে হবে উই শুড। আর সেড টুর আগে অথবা পরে একটাও যদি ফার্স্ট পারসন না থাকে তাহলে লিখতে হবে দে শুড। তাই ওখানে দে শুড হয়েছে। হি সেড টু হিজ কলিগস, সেড টুর আগে হি আছে, পরে কলিগস আছে, দুটি কিন্তু থার্ড পারসন, ফার্স্ট পারসনের অনুপস্থিতি এখানে আছে, ফার্স্ট পারসন নেই। এখন প্রশ্ন হলো ফার্স্ট পারসন কোনগুলো? সেড টুর আগে আই অথবা উই, আর সেড টুর পরে যদি মি বা আস, তাহলে চারটে হলো। মি বা আস ওটা অবজেক্ট হিসেবে থাকছে রিপোর্টিং ভার্বে, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসেবে থাকছে আই আর উই। তাহলে আই উই মি আস সাবজেক্ট অথবা অবজেক্ট, যে কোনোভাবে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে লেট আসের জায়গায় উই শুড লিখতে হয়। আর যদি ফার্স্ট পারসন না থাকে, কোনো রকম ফার্স্ট পারসন না থাকলে দে শুড করতে হয়। আশা করি পার্থক্যটা বোঝাতে পারলাম। আচ্ছা, তৃতীয় উদাহরণ, সি সেড টু আস লেট আস রাইট টু দি এডিটার। অর্থাৎ সে আমাদিগকে বলল লেট আস রাইট টু দি এডিটার, সম্পাদকের কাছে একটা চিঠি লেখা যাক। ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে কি, সি প্রপোজড টু আস দ্যাট উই শুড রাইট টু দি এডিটার। এখানে উই শুড হলো কারণ রিপোর্টিং ভার্ব সেড টুর পরে আছে আস, সেড টুর পরে আছে আস, আস ফার্স্ট পারসন,
তাই ওটা উই শুড হলো, দে শুড হলো না। এবারে আমরা পরের উদাহরণে আসছি। মাদার সেড টু মি, লেট মি রিড দি লেটার ফার্স্ট। মা আমাকে বললেন আমাকে চিঠিটা লিখতে, আমাকে চিঠিটা পড়তে দাও প্রথমেই, আমাকে প্রথমে চিঠিটা পড়তে দাও। ইনডিরেক্ট হলো মাদার টোল্ড মি দ্যাট সি মাইট or might be allowed to read the letter first. আর পরের উদাহরণ হচ্ছে রাধা সেড লেট মি ডু হোয়াট এভার আই লাইক, লেট মি ডু হোয়াট এভার আই লাইক। অর্থাৎ রাধা বলল আমাকে আমার ইচ্ছা মতো চলতে দাও। ইনডিরেক্টলি কি হচ্ছে, রাধা সেড দ্যাট সি মাইট or might be allowed to do whatever she liked. এখানে লাস্ট দুটো উদাহরণ আমরা দেখছি। লেটের পরে কিন্তু আস বসে নেই, লেটের পরে দুটোতেই দুটো উদাহরণে লেখা আছে মি, হিমও আসতে পারে, সেই উদাহরণটা এখানে দেওয়া হয়নি। এরকম লেটের পরে যদি আস না থাকে তাহলে কিন্তু বুঝতে হবে ওটা প্রপোজাল নয়, সেটা অনুরোধ বোঝাতে পারে, অথবা অনুরোধ না বোঝালে ওই জাস্ট সেড বা সেড টু জায়গায় টোল্ড বলতে পারি আমরা। আর তাহলে এখানে এই অবস্থায় যদি এরকম আস না থাকে তখন আমরা মাইট অথবা মাইট বি অ্যালাউড ওই লেট মির জায়গায় প্রয়োগ করতে পারি। এই কারণে এখানে মাদার টোল্ড মি দ্যাট সি মাইট বি অ্যালাউড টু রিড দি লেটার ফার্স্ট হলো, মাইট বসাতে পারি অথবা মাইট বি অ্যালাউড লিখতে পারি। এই হচ্ছে লেটের ব্যবহার গেল। ইম্পারেটিভ বাক্যের মধ্যে লেট থাকলে কিভাবে ন্যারেশন করা হয় সেটা বোঝানো গেল। এবারে ন্যারেশন চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্সের আর একটা পার্টেতে আসছি। মনে রাখতে হবে ডিরেক্ট ন্যারেশনের ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকে ওটাকে বলে রিপোর্টেড স্পিচ। আর ওই রিপোর্টেড স্পিচের মধ্যে যদি মাস্ট এই মোডালটা থাকে তাহলে মনে রাখতে হবে ওই মাস্টের জায়গায় ইনডিরেক্ট ন্যারেশনে মাস্টের জায়গায় উড হ্যাভ টু, অট টু, হ্যাড টু, অথবা ওই মাস্ট রেখেই দেওয়া যেতে পারে, এবং তারপরে ওই যথারীতি প্রোনাউনের পরিবর্তনটা দেখাতে হয়। আচ্ছা, এবারে আমার এই বক্তব্যের প্রতিফলনটা উদাহরণের মাধ্যমে দেখা যাক। পুলক সেড আই মাস্ট গো, এটা একটা ডিরেক্ট ন্যারেশনের উদাহরণ। এখন ইনভার্টেড কমার মধ্যে আই মাস্ট গো, এটা হলো রিপোর্টেড স্পিচ। এখানে দেখা যাচ্ছে মাস্ট এই মোডালটা আছে। তাহলে এবারে এর ইনডিরেক্ট ন্যারেশনটা কেমন হচ্ছে দেখা যাক। পুলক সেড দ্যাট হি উড হ্যাভ টু, আই পরিবর্তিত হয়ে হি হলো, তারপর উড হ্যাভ টু মাস্টের জায়গায় হলো গো। অথবা বলা যেতে পারে মাস্টের জায়গায় হ্যাড টুও বলা যায়, ব্র্যাকেটের মধ্যে দেখানো হয়েছে হি হ্যাড টু গো। তাহলে দুটি কিন্তু কারেক্ট। এখানে অট টু দিয়েও করা যায়, হি অট টু গো এভাবেও দেখানো যায়। এবার দ্বিতীয় উদাহরণ আসছি। সুবল সেড আই মাস্ট নট ডিলে এনি লঙ্গার, সুবল বলল আমি আর দেরি করতে পারবই না। ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে কি, সুবল সেড দ্যাট হি অট এলো, মাস্টের জায়গায় অট নট টু ডিলে
any longer। তৃতীয় উদাহরণে ডিরেক্ট ন্যারেশন আছে, ফাদার সেড টু মি ইউ মাস্ট কমপ্লিট ইউর হোম ওয়ার্ক। ইনডিরেক্ট হলো কি, সেড টু জায়গায় টোল্ড হলো, ফাদার টোল্ড মি দ্যাট ইউটা পরিবর্তিত হয়ে গেল আই মানে এটা মিকে বোঝাচ্ছে, এই জন্য আই হলো। মাস্টের জায়গায় আসছে উড হ্যাভ টু, অথবা মাস্ট রেখেও যেতে পারি, কমপ্লিট মাই হোমওয়ার্ক। তাহলে পুরোটা কী হচ্ছে, ফাদার টোল্ড মি দ্যাট আই উড হ্যাভ টু অর মাস্ট কমপ্লিট মাই হোমওয়ার্ক। এবার আসছি শেষ পার্টে, আসছি ওই ন্যারেশন চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্সেসের লাস্ট পার্টে আসছি। এখানে রিপোর্টেড স্পিচের মধ্যে দেখা যাচ্ছে, যেমন প্রথম উদাহরণটা দিচ্ছি, কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। স্পষ্টতেই দেখা যাচ্ছে এই বাক্যটার শেষে নোট অফ ইন্টারোগেশন দেওয়া আছে, প্রশ্নবোধক চিহ্ন। তো এইরকম রিপোর্টেড স্পিচের মধ্যে উড আর কুড এই দুটো দিয়ে সেন্টেন্সটা গঠন করা হয়েছে, এবং সেন্টেন্সটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা একটা পিকুলিয়ার টাইপের সেন্টেন্স, যদিও এটা ফর্মের দিক দিয়ে বিচার করলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এটা আসলে এটা একটা ইন নেচার ইম্পারেটিভ সেন্টেন্স। সেই কারণে এর ইনডিরেক্ট ন্যারেশনটা করা হলো। আগে উদাহরণটা পড়ি। দি ওল্ড ম্যান সেড টু মি, বৃদ্ধ লোকটি আমাকে বললেন, কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দিতে পারো। ইনডিরেক্ট ন্যারেশনে কী হচ্ছে, দি ওল্ড ম্যান রিকোয়েস্টেড মি, বৃদ্ধ লোকটি অনুরোধ করছেন, তাই রিকোয়েস্টেড মি করা হলো। এবারে এমনি ইন্টারোগেটিভ বাক্যে এখানে ইফ দিয়ে করার নিয়ম ছিল, কিন্তু এখানে ইফ আসছে না, এখানে টু যুক্ত ভার্ব মানে ইনফিনিটিভ দিয়ে বাকি অংশটা শেষ করা হচ্ছে, টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। তাহলে পুরো ইনডিরেক্ট ন্যারেশনটা কী হলো, দি ওল্ড ম্যান রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, বৃদ্ধ লোকটি আমাকে অনুরোধ করলেন তাকে এক গ্লাস জল দিতে। ঠিক আছে, এবারে দ্বিতীয় উদাহরণ আসছি। সুদামা সেড টু মি, উড ইউ লেন্ড মি ইউর বুক। সুদামা আমাকে বলল, তুমি কি আমাকে তোমার বইটা ধার দিতে পারো। দেখা যাচ্ছে এখানে উড দিয়ে বাক্যটা শুরু হয়েছে এবং পরিষ্কার দেখা যাচ্ছে এটা ইন্টারোগেটিভ বাক্য, ফর্মের দিক দিয়ে এটা ইন্টারোগেটিভ বাক্য, কিন্তু আসলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাই ইনডিরেক্ট ন্যারেশন হলো, সুদামা রিকোয়েস্টেড মি টু লেন্ড হিম মাই বুক। মনে রাখতে হবে এটা পুরোটাই কিন্তু, এই যে তিনটি উদাহরণ দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু সিম্পল সেন্টেন্স, কারণ এখানে দ্যাট ক্লজ আসছে না, কোনো সাবঅর্ডিনেট নাউন ক্লজ আসছে না, অতএব এটা সিম্পল সেন্টেন্স। এবার আমি পরের উদাহরণে যাচ্ছি, শেষ উদাহরণ। গৌরাঙ্গ সেড টু মি, উড ইউ গো টু মার্কেট উইথ মি। গৌরাঙ্গ আমাকে বলল, তুমি কি আমার সাথে বাজারে যাবে। এটা ওই দেখতে ইন্টারোগেটিভ বাক্য, কিন্তু এটা আসলে ইম্পারেটিভ বাক্য, তাই এটাও
টু যুক্ত ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে বাক্যটা করতে হবে ইনডিরেক্ট ন্যারেশনে। গৌরাঙ্গ রিকোয়েস্টেড মি টু গো টু মার্কেট উইথ হিম। গৌরাঙ্গ আমাকে অনুরোধ করলো তার সাথে বাজারে যেতে। ঠিক আছে, তাহলে আজকের এই ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনটা এখানেই শেষ করছি।